হাই, দিস ইজ কেশব হিয়ার। আজকে আমরা বাংলা বিষয় নিয়ে আরেকটি ভিডিও প্রস্তুত করছি। আজকে হবে ভিডিও নাম্বার 2, যেটি ডিসেম্বর মাসে সিটেট হয়ে গিয়েছিল আমাদের। আর যারা আপনারা ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি সিলেক্ট করবেন বা ল্যাঙ্গুয়েজ 2 বেঙ্গলি সিলেক্ট করবেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই উপকারে আসবে। প্রথম যে ভিডিও দিয়েছিলাম সেটিতে ছিল গদ্য এবং পদ্য সেকশন থেকে 15টি কোয়েশ্চন, আর এই ভিডিওটিতে থাকবে পেডাগজি সেকশনের 15টি কোয়েশ্চন। এখন আমরা চলে যাই কোয়েশ্চনে। এখানে দেখতে পাচ্ছেন 106 নম্বর কোয়েশ্চন। কামিন্সের পারস্পরিক নির্ভরশীল তত্ত্ব প্রকল্প অনুযায়ী নিচের কোনগুলি একে অপরের উপর পরস্পর নির্ভরশীল? তো কামিন্স দুইটি কনসেপ্টের উপর তিনি কাজ করেছেন, একটি হচ্ছে বিক্স এবং আরেকটি হচ্ছে কাল্প। এই দুইটি কনসেপ্ট কিন্তু উনি দিয়েছেন। তো কামিন্স একজন ক্যানাডিয়ান ভাষাবিদ। সো বিক্সের সম্পূর্ণ নাম অনেক সময় সিটেটে জিজ্ঞেস করে, তো আমরা দেখে নেব এর সম্পূর্ণ রূপটি। তো বিক্সের সম্পূর্ণ রূপ হচ্ছে বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিলস। ওকে, কমিউনিকেশন স্কিল। ওকে, এবং কাল্প কি? এই কাল্পের বিষয়ে কিন্তু এখানে জিজ্ঞেস করেছে আমাদের, কোনটি একে অপরের উপর পরস্পর নির্ভরশীল। তো এই কাল্পের বিষয়ে কিন্তু এখানে জিজ্ঞেস করেছে। কাল্পের সম্পূর্ণ রূপটি অলরেডি কিন্তু সিটেট এক্সামে এসে গেছে যে এর সম্পূর্ণ রূপ কি। তো এর সম্পূর্ণ রূপ হবে কগনিটিভ এ দিয়ে হবে একাডেমিক, আর এল দিয়ে হবে ল্যাঙ্গুয়েজ, আর পি দিয়ে প্রফিসিয়েন্সি। ওকে, তো কাল্পের সম্পূর্ণ রূপ হবে কগনিটিভ, একাডেমিক, ল্যাঙ্গুয়েজ, প্রফিসিয়েন্সি। আর কগনিটিভের যে বাংলা ওয়ার্ড এটি হবে জ্ঞানাত্মক। তো প্রথম অপশনটি কি দেখো, প্রথম ও দ্বিতীয় ভাষায় প্রাথমিক আন্তর্ব্যক্তিক দক্ষতা, এটা কিন্তু বিক্সের কথা বলছে। তো এটা একে অপরের উপর কিন্তু প্রকল্পর নির্ভরশীল নয়, গতিকে এটা 1 নম্বর কোয়েশ্চন হবে না, এর অপশনটা হবে না। 2 নম্বর বলছে যে দ্বিতীয় ভাষায় বোধ পরীক্ষণ এবং উৎপাদন, এটাও হবে না, দ্বিতীয় ভাষার কথা তিনি বলেননি এখানে। 3 নম্বর বলেছে যে প্রথম ও দ্বিতীয় ভাষায় জ্ঞানাত্মক শিক্ষামূলক দক্ষতা, এই জ্ঞানাত্মক শিক্ষামূলক দক্ষতাই হচ্ছে কাল্প। তো কাল্পের কথাই কিন্তু তিনি বলেছেন, এটাই একে অপরের উপর পরস্পর নির্ভরশীল। তো এই 3 নম্বর অপশনটাই হবে আমাদের কারেক্ট। আর 4 নম্বর বলছে যে দ্বিতীয় ভাষায় পঠন এবং লিখন, এটিও হবে না। ওকে, এখন চলে যাই নেক্সট কোয়েশ্চনে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 107 নম্বর কোয়েশ্চন, নিচের কোনটি ভাষা এবং উপভাষা সম্পর্কে ভাষাতাত্ত্বিক দিক থেকে সঠিক? তো সঠিক কোনটি ভাষাতাত্ত্বিক দিক থেকে সেটি আমাদের বের করতে হবে। এখানে 1 নম্বর দিয়েছে যে একটি ভাষা এবং একটি উপভাষার মধ্যে সুনির্দিষ্ট ভাষাতাত্ত্বিক পার্থক্য আছে। তো অবভিয়াসলি ভাষা এবং উপভাষার মধ্যে সুনির্দিষ্ট ভাষাতাত্ত্বিক পার্থক্য আছে, এটা তো কারেক্ট। 2 নম্বর বলছে যে ভাষার লিখিত সাহিত্য আছে, এটাও ঠিক আছে। এবং উপভাষা কেবল মৌখিক ঐতিহ্যের উপর নির্ভরশীল, কেবল মৌখিক ঐতিহ্যের উপর নির্ভরশীল নয়, কারণ আমরা দেখেছি যে বাংলা ভাষার উপভাষা হচ্ছে 5টি, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী, কামরূপী, এগুলো হচ্ছে রাঢ়ী, এগুলো হচ্ছে বাংলা ভাষার উপভাষা। তো এই যে উপভাষা, তো আপনারা দেখেছেন অনেক ইউটিউব কন্টেন্টে যে আপলোড করা হয় নাটকগুলো, যেমন কামরূপী ভাষার ভিডিও আছে, বরেন্দ্রী ভাষার ভিডিও আছে। তো এইগুলো কিন্তু এই কন্টেন্টগুলো প্রথমে তো স্ক্রিপ্ট লেখা হয়, শুধুমাত্র কি মৌখিক ঐতিহ্যের উপর নির্ভরশীল না, নিশ্চয় স্ক্রিপ্ট লেখা হয়, তারপরে এই অনুযায়ী কি করা হয়, নাটক তৈরি করা হয়, তারপর ইউটিউবে পাবলিশ করা হয়। তো এটারও কিন্তু লিখিতভাবে আছে, শুধুমাত্র যে মৌখিকভাবে আছে এরকম কোনো কথা নয়, গতিকে এটি অপশন হবে না। 3 নম্বর বলছে যে ভাষা এবং উপভাষার ভাষাতাত্ত্বিক দিক থেকে পৃথক আর ভৌগোলিকগত দিক থেকে এক, এটা অপশনটা উল্টো দিয়েছে। কিভাবে দেখুন, ভাষা এবং উপভাষা ভাষাতাত্ত্বিক দিক থেকে পৃথক নয়, ভাষাতাত্ত্বিক আর দিক থেকে ভাষার উপভাষা হবে এক। কিভাবে? কারণ দেখো, আমাদের দেশের যে বাংলা এবং বাংলাদেশের যে বাংলা, সেটা কিন্তু শুনলে আলাদা আলাদা লাগে, তথাপিও কিন্তু ভাষাটা কি, ভাষাটা হচ্ছে বাংলা। তো ভাষাতাত্ত্বিক দিক থেকে তো এক, কিন্তু ভৌগোলিকগত দিক থেকে এক না, ভৌগোলিকগত দিক থেকে হবে আলাদা।
আলাদা কিভাবে? মনে করো কলকাতায় যে ভাষায়, যেমন কলকাতার বাংলা যে ভাষায় কথা বলা হয়, বাংলাদেশেও কিন্তু বাংলা ভাষায় কথা বলা হয়, কিন্তু শুনতে পুরোপুরি আলাদা। তো কলকাতা যে জায়গাটা আর বাংলাদেশ যে জায়গাটা তো আলাদা। গতিকে ফিজিক্যাল মানে ভৌগোলিক মানে কি ফিজিক্যাল, ফিজিক্যাল নয়, এটা জিওগ্রাফিক্যালি। তো জিওগ্রাফিক্যালি লোকেশন আলাদা, জিওগ্রাফিক্যালি। তো জিওগ্রাফিক্যালি কিন্তু কি হবে? আলাদা আলাদা হবে, ভাষাগুলো আলাদা আলাদা হবে জিওগ্রাফিক্যালি। ওকে, তো এক নয়, গতিকে এই অপশনটি হবে না। তারপরে 4 নম্বর বলছে যে ভাষার নিজস্ব লিপি আছে। ওকে, ভাষার নিজস্ব লিপি আছে, কিন্তু উপভাষার বলছে যে নিজস্ব লিপি নেই। এটাও ঠিক আছে অপশন, কিন্তু সিটেট আমাদের এককে কারেক্ট মেনে নিয়েছে, এখানে দুইটা অপশন কারেক্ট আছে। তো সিটেট কিন্তু এই 1 নম্বরকে বেশি প্রাধান্য দিয়েছে, গতিকে আমাদের অপশন 1 হবে সঠিক উত্তর। আরবার যদি সিটেট এক্সাম আসে, যদি এই 1 নম্বর অপশন না দিয়ে ভাষা এবং উপভাষার ক্ষেত্রে যদি এই অপশনটি দিয়ে দেয় যে ভাষার নিজস্ব লিপি আছে কিন্তু উপভাষার নিজস্ব লিপি নেই, তখন কিন্তু এটাও কারেক্ট হবে। ওকে, তারপর চলে যাই আমরা নেক্সট কোয়েশ্চনে। এখানে 108 নম্বর কোয়েশ্চন বলছে যে বীরা একটি 7 মাসের শিশু। কত মাসের শিশু? 7 মান্থস। ওকে, এবং সে এখন ব্যঞ্জন ও স্বর মিশ্রিত ধ্বনি তৈরি করে। কি কি মিশ্রিত? ব্যঞ্জন আর স্বর। স্বর মানে কি? ও আ, আর ব্যঞ্জন মানে ক খ। ওকে, তো ক খ গ এরকম সব মানে অক্ষরগুলো আর ও আ এরকম অক্ষরগুলো মিলিয়ে কি করে? ও ধ্বনি তৈরি করে। তো নিচের কোনটি বলছে যে ব্যবহার করে সে সংযোগ মানে কি? কমিউনিকেশন বা বলে যে আর কি কথা বলে, তো সংযোগ সাধন করছে। তো এটা কি হবে? ভাষাতাত্ত্বিক বাচন ক্রিয়ার দ্বারা। এটা তো হবে না, কারণ এটা হতে গেলে 7 মাসের বাচ্চা তো হবে না, এর থেকে বেশি হতে হবে, কারণ স্পিচের কথা এখানে বলেছে। তো স্কুলে যেমন কোনো বাচ্চা যদি স্পিচ দেয়, নিশ্চয় সে 6 বছরের উপরে হবে। 6 বছরে প্রথম শ্রেণীতে আমরা ভর্তি করি ছাত্রদের, প্রথম শ্রেণী। তো স্পিচ দিবে, তো নিশ্চয় এর থেকে আরো বেশি হতে হবে। তো 7 মাসের বাচ্চা তো স্পিচ দিবে না, গতিকে এটা হবে না। স্বনিম এটাও হবে না, এখানে সাউন্ড ক্লিয়ার ভাবে আসতে হবে, গতিকে এটাও হবে না। তারপরে কলরব করে, এটা তো 7 মাস থেকে ছোট বাচ্চারা কলরব করে, গতিকে এটাও হবে না। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে ব্যাবলিং বা বকবক করে। ওকে, স্বর এবং ব্যঞ্জন মিলিয়ে কোনো সাউন্ড প্রডিউস করলে এটি হয়ে যাবে ব্যাবলিং, এটা মনে রাখবে। তারপরের কোয়েশ্চনে আমরা চলে যাব। 109 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, নিচের কোনটি পঠন দক্ষতা অর্জনের প্রারম্ভে মানে শুরুতে অক্ষর ও বর্ণমালার পরিবর্তে শব্দ ও ছোট গল্পমূলক পাঠের ব্যবহারকে যুক্তিসম্মত মনে করে না? যুক্তিসম্মত মনে করে না। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 2। প্রথম পাঠক ক্ষুদ্রতর এককের চাইতে বৃহত্তর এককগুলোতে বেশি ভালোভাবে কেন্দ্রীভূত হতে পারে। মানে কি দেখো, আমি যদি একটা শব্দ বলি বল, এই একটা শব্দ, এই বলকে যদি আমরা একটা বাক্যে রূপান্তরিত করি যে কবির বল খেলছে, বল খেলছে, তো বলকে মনে রাখতে পারবে না, কবির বল খেলছে এটিকে মনে রাখতে পারবে। তো আমরা যে সময় কবির বল খেলছে এটি বলবো একটা একটা বাক্য, তো বাক্যটাকে বললে কিন্তু একটা মানেও দাঁড়াবে এবং বলটাও একসাথে সাথে শেখা হয়ে যাবে। আর শুধুমাত্র বল বললে কিন্তু কতটা ধারণা ক্লিয়ার হবে না, গতিকে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 2। তো এটাই পাঠের ব্যবহারকে যুক্তিসম্মত মনে করে না, ছোট গল্পমূলক শব্দ। ওকে, তারপরের কোয়েশ্চেন আমরা দেখে নেব। এখানে দিয়েছে কি দেখো, উৎপাদনমূলক শব্দ তালিকা কি? মানে প্রোডাক্টিভ ভোকাবুলারি। তো আমরা জানি যে 4টি আমাদের দক্ষতা আছে, শিখন দক্ষতা, যেমন এল, এস, আর আরেকটা হচ্ছে ডাব্লিউ। এল দিয়ে হবে কি? লিসেনিং, লিসেনিং। এস দিয়ে হবে স্পিকিং। যারা সিটেট দিয়েছো বা একবার দুইবার যারা দিয়েছে তারা তো জানবে, এবং যারা নতুন তারা জানবে না, গতিকে আমি বলে দিচ্ছি এগুলো কি। আর দিয়ে হচ্ছে রিডিং, আর ডাব্লিউ দিয়ে হবে রাইটিং। ওকে, রাইটিং। এই যে আপনারা দুইটা দেখতে পাচ্ছেন এখানে, লিসেনিং আর রিডিং, এগুলো হচ্ছে রিসেপটিভ স্কিল, রিসেপটিভ স্কিল। আর বাংলায় বলে এটাকে গ্রহণমূলক দক্ষতা। ওকে, আর এই যে স্পিকিং আর রাইটিং, এটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। কি স্কিল? প্রোডাক্টিভ স্কিল। ওকে, তো প্রোডাক্টিভ স্কিল মানে হচ্ছে উৎপাদনমূলক দক্ষতা। তো
তো এই প্রোডাক্টিভ স্কিল আর প্রোডাক্টিভ শব্দ তালিকা এটা কিন্তু এই একই কনসেপ্টের উপর নির্ভর করে এখানে জিজ্ঞেস করেছে। তো প্রোডাক্টিভ স্কিল কি এখন আমরা একটু দেখে নেব। প্রথম অপশন দিয়েছে যে শব্দগুলি পাঠকের কাছে নতুন। এখন মনে করেন আপনার কাছে যদি কোনো নতুন শব্দ আসে বা আপনি নতুন শব্দ একটা দেখলেন, তো এটা আপনি কিভাবে দেখবেন? হয়তো শুনেছেন নতুবা পড়েছেন, শুনেছেন বা পড়েছেন, তো এটা কি স্কিল? এটা রিসেপটিভ স্কিল বা গ্রহণমূলক দক্ষতা। গতিকে এটি কিন্তু উৎপাদনমূলক হবে না, গতিকে এই অপশনটি হবে না। এখানে জিজ্ঞেস করেছে উৎপাদনমূলক দক্ষতার কথা, ঠিক আছে। 2 নম্বর বলছে যে যে শব্দগুলি আমরা শুনতে চিনতে পারি। শুনতে চিনতে পারি, শোনা মানে কি? লিসেনিং। আর চিনা মানে কি? চিনা আমরা দুইভাবে চিনতে পারি, একটা হচ্ছে লিসেনিং আর আরেকটা হচ্ছে কি? রিডিং। দুটোটাই কিন্তু কি স্কিল? দুটোটাই হচ্ছে আমাদের রিসেপটিভ স্কিল, গতিকে এটাও হবে না। 3 নম্বর বলেছে যে শব্দগুলি আমরা লাইনের বাইরে পড়েও লক্ষ্য করতে পারি, মানে আমরা লাইনের বাইরে পড়েও লক্ষ্য করতে পারি, পড়া মানে রিডিং। তো রিডিং কি? রিডিং হচ্ছে আমাদের রিসেপটিভ স্কিল, গ্রহণমূলক দক্ষতা, গতিকে এটাও হবে না। এবং 4 নম্বর দিয়েছে যে শব্দগুলি আমরা লিখনে ও বাচনে ব্যবহার করি। লিখন মানে কি? রাইটিং। আর বাচন মানে কি? স্পিকিং। তো এখানে দেখতে পাচ্ছেন স্পিকিং আর রাইটিং হচ্ছে আমাদের প্রোডাক্টিভ স্কিল, মানে উৎপাদনমূলক দক্ষতা, গতিকে এটাই হবে আমাদের কি কারেক্ট আনসার। ওকে, তারপরের কোয়েশ্চনে চলে যাই। এখানে বলেছে একটি সমভাষী জনজাতির মধ্যে লক্ষ্য করা যায় যে দুটি ভিন্ন ভিন্ন সামাজিক অর্থনৈতিক দলগুলির বক্তাদের দেন্তাস্বয়ের উচ্চারণ পৃথক। এটা কিসের উদাহরণ? মানে দেন্তাস্ব উচ্চারণ করছে ওরা আলাদা আলাদাভাবে যখন কোনো বাক্য বলছে। আর এখানে বলেছে যে দুটি ভিন্ন ভিন্ন সামাজিক অর্থনৈতিক দল আছে, ভিন্ন ভিন্ন, ঠিক আছে, কিন্তু একটি সমভাষী জনজাতি। সমভাষী জনজাতি মানে কি? একই ভাষায় কথা বলে, যেমন বাংলা, যদি বাংলা ভাষায় কথা বলে কিন্তু আলাদা আলাদা সামাজিক অর্থনৈতিক দল, ঠিক আছে। মনে করেন একটা রাজ্যের, যে কোনো একটা রাজ্যের, ধরেন আসামের একটা রাজ্য আছে, যে কোনো রাজ্য, যেমন আমি বলি যদি আসামের একটা রাজ্য তিনসুকিয়া ধরলাম, সুকিয়া, এখানে অ্যাসামিস মানুষ যেমন 2 জায়গার আছে, তো 2 জায়গার মানুষ কিন্তু মনে করেন এখানে একটা জায়গা, এখানে একটা জায়গা, এখানের মানুষরা একরকম দেন্তাস্বকে উচ্চারণ করছে, এখানের মানুষরা দেন্তাস্বকে আরেকভাবে উচ্চারণ করছে। তো এটা কিসের জন্য হয়? তো বলছে একটি সামাজিক মনোবিজ্ঞানমূলক বৈচিত্র্য, মানে সাইকোলজিক্যালি ডাইভার্সিটি। তো এটা হবে না, সাইকোলজিক্যালি ডাইভার্সিটির কথা হচ্ছে না, কারণ একজন মানুষ যদি সাইকোলজিক্যালি একরকম থাকে, আরেকজন মানুষ সাইকোলজিক্যালি আরেক রকম থাকতেই পারে ডেফিনেটলি, কিন্তু এটার জন্য দেন্তাস্বর সাথে কোনো সম্পর্ক নেই। 2 নম্বর বলছে একটি সমাজ সম্পর্কিত ভাষাতাত্ত্বিক বৈচিত্র্য, মানে ল্যাঙ্গুয়েজ ডাইভার্সিটি। আর সমাজ সম্পর্কিত যেহেতু বলেছে, তো এটাই আমাদের কারেক্ট অপশন হবে। ওকে, 3 নম্বর বলেছে একটি প্রয়োগমুখী বৈচিত্র্য, তো প্রয়োগমুখীর কথা আসছে না এটা। 4 নম্বর বলছে একটি সমাজ সম্পর্কিত সাংস্কৃতিক বৈচিত্র্য, মানে কালচারাল ডাইভার্সিটি। তো কালচারাল ডাইভার্সিটির কথা কিন্তু এখানে আসছে না। ওকে, কারণ দুইটা দলের এখন কালচারাল আলগা আলগা হতেই পারে। বাংলা ভাষায় কথা বললেও কেউর বিয়ে বাড়িতে দেখবেন বিয়ের নিয়মগুলো আলাদা, আরেকজনের বিয়ে বাড়ির নিয়মগুলো আলাদা, এরকম থাকতেই পারে ডেফিনেটলি। তো এরকম দেন্তাস্বর সাথে এর কোনো সম্পর্ক নেই। তো কালচারাল ডাইভার্সিটি আলগা হলেও কিন্তু দেন্তাস্বর সাথে এর কোনো মিল নেই, এটা না থাকার কারণে এই অপশনটিও হবে না। নেক্সট কোয়েশ্চন এখন আমরা দেখে নেব। এই যে দেখেন 112 নম্বর কোয়েশ্চন, এখানে বলছে যে পাঠ উপলব্ধিমূলক, মানে পাঠ বোঝার ক্ষেত্রে আর কি, পদ্ধতির সঙ্গে নিম্নে প্রদত্ত বিবৃতিগুলি থেকে ভ্রান্ত মন্তব্যটি চিহ্নিত করুন, মানে ভুল মন্তব্যটি আমাদের বের করতে হবে। এখানে দিয়েছে আলতো পাঠ এবং পুঙ্খ পাঠ উভয় ক্ষেত্রেই পাঠের মাধ্যমে দ্রুত চোখ বুলানো প্রয়োজন। এখন আলতো পাঠ কি আর পুঙ্খানুপুঙ্খ পাঠ কি বললে তো বাংলায় বোঝা যাচ্ছে না, তো এটার আমরা ইংরেজি শব্দটা জেনে নিই। আলতো পাঠ মানে হচ্ছে স্কিমিং, ওকে, আর পুঙ্খানুপুঙ্খ পাঠ মানে হচ্ছে স্ক্যানিং। ওকে, তো এই যে স্কিমিং আর স্ক্যানিং, এটার ক্ষেত্রে কিন্তু দ্রুত চোখ বোলানো প্রয়োজন, গতিকে এটা কারেক্ট। আর আমাদের ভ্রান্ত মন্তব্য চিহ্নিত করার কারণে এটি আমাদের কারেক্ট অপশন হবে না। তো 2 নম্বর বলছে যে আলতো পাঠের দ্রুত পঠনের সঙ্গে সম্পর্কিত। ওকে, এটা ঠিক আছে। যখন পুঙ্খানুপুঙ্খ পাঠ বিশেষ তথ্য অনুসন্ধানের সঙ্গে সম্পর্কিত, এটাও ঠিক আছে। আমরা স্ক্যানিং এর মাধ্যমে কিন্তু আমাদের
কারেক্ট আনসারটি খুঁজে পাওয়ার চেষ্টা করি সবসময়, কারেক্ট আনসার। যেমন আমরা সিটেটের এক্সামে যে প্যাসেজগুলো আছে এই প্যাসেজগুলো থেকে দ্রুত আমরা কারেক্ট আনসারটি বের করার চেষ্টা করি। তো এটা হচ্ছে স্ক্যানিং, তো এটিও তো ঠিক আছে। 3 নম্বর দিয়েছে আলতো পাঠ গভীর পাঠের অতিরিক্ত, মানে গভীর পাঠ থেকে আরো বেশি। তো গভীর পাঠ করা কিন্তু আলতো পাঠ বা স্কিমিং এর লক্ষণ নয়, এটাই ভুল। আর এখানে আরো বলছে যে যখন পুঙ্খানুপুঙ্খ পাঠ ভাষা পাঠের অতিরিক্ত, মানে ভাষা পাঠ থেকে আরো বেশিভাবে গভীরভাবে পড়তে হবে, তো এরকম কোনো কথা নয়। গতিকে এটাই আমাদের ভুল অপশন এবং এটাই হবে আমাদের এই প্রশ্ন অনুযায়ী সঠিক উত্তর, মানে ভ্রান্ত মন্তব্য। আর 4 নম্বর বলছে যে আলতো পাঠ পূর্ণ বিচারের জন্য উপযুক্ত, ঠিক আছে এটা। আর যখন পুঙ্খানুপুঙ্খ পাঠ কোনো বিশেষ প্রশ্নের উত্তর দানের অধিক সহায়ক, আমি আগেও বলেছি এটাতে আমরা কারেক্ট আনসার খুঁজতে চেষ্টা করি স্ক্যানিং এ, তো এটা তো সঠিক হয়ে যাবে। ওকে, তারপর চলে যাই আমরা নেক্সট কোয়েশ্চনে। এখানে দেখতে পাচ্ছেন 113 নম্বর, মাতৃভাষা ভিত্তিক বহুভাষা তত্ত্ব সমর্থন করে যে, মানে মাতৃভাষা কি এটাই জিজ্ঞেস করেছে এবং এখান থেকে কিন্তু প্রতিবার সিটেটে কোয়েশ্চন আসে। তো প্রথমে বলছে যে সব শিশুরাই হিন্দি প্রথম ভাষা হিসেবে পড়ে, ডেফিনেটলি না, কারণ সব শিশুরা হিন্দি প্রথম ভাষা হিসেবে পড়তে যাবে কেন? যার যে মাতৃভাষা সেটিতে শিখে, কারো বাংলা হতে পারে, কারো উড়িয়া হতে পারে, তাই না, কারো অ্যাসামিস হতে পারে। তো এর কারণে যার যেটা মাতৃভাষা সে সেই ভাষাতে শিখবে, তো হিন্দিতেই শিখবে এরকম কোনো কথা নয়। 2 নম্বর বলেছে সব শিশুরাই তাদের বিদ্যালয় কার্য শুরু করে তাদের মাতৃভাষা বা গৃহের ভাষার মাধ্যমে, ঠিক আছে এটি। 3 নম্বর বলেছে সব শিশুরাই তাদের বিদ্যালয় কার্য শুরু করে রাজ্যের ভাষার মাধ্যমে, এটাও না। যদি হিন্দি কারো রাজ্য ভাষা হয় তাহলে যে সবাই যে হিন্দি শিখবে এরকম কোনো কথা নয়, কারণ এখানে অনেক কমিউনিটির মানুষ থাকবে, তো যার যারির মাতৃভাষার মাধ্যমে ওরা শিখতে পারবে। তারপর 4 নম্বর বলেছে সব শিশুরাই তাদের বিদ্যালয় কার্য শুরু করে ইংরেজি মাধ্যমে এবং গৃহের ভাষায়। গৃহের ভাষায় তো ঠিক আছে, কিন্তু এটা পরে দিয়ে দিয়েছে আর ইংরেজি মাধ্যমকে আগে দিয়ে দিয়েছে, গতিকে এটাও হবে না। তো এটাও হবে না, এটাও হবে না, 1 নম্বরও হবে না, তো এটা সঠিক উত্তর হবে অপশন নম্বর 2। তারপরের কোয়েশ্চন 114, নিচের কোনটি ভাষা অর্জন যন্ত্র, মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এলএডি ধারণার সাহায্যে ব্যাখ্যা করা হয়নি? এলএডি কি? এটা তো কোনো ফিজিক্যাল কোনো বস্তু নয়, এটা আমাদের মস্তিষ্কে থাকে, তো এটার মাধ্যমে কিন্তু আমরা ভাষা শিখতে পারি। তো এখানে 1 নম্বর দিয়েছে কেন শিশুদের ভাষাতাত্ত্বিক বহিঃপ্রকাশের তাদের প্রাপ্ত তথ্যের চাইতে অধিক হয়, এখানে দিয়েছে। এটা কি আসলে? এটা হচ্ছে যেমন আপনাদের ঘরে কোনো বাচ্চা থাকলে দেখবেন ও যদি ওর পাশের হিন্দিভাষী বন্ধু যদি ওর থাকে বা হিন্দিতে কথা বলে এরকম যদি বন্ধু থাকে, তো কিন্তু ঘরে এসে যদি আপনি জিজ্ঞেস করেন যে তুমি এদিকে এসো, ও বলবে যে मैं इधर नहीं जाऊंगा, বা এরকম যদি আপনি জিজ্ঞেস করেন যে ওই যে কলমটি দে, তো বলবে मुझे नहीं मिल रहा है, এইরকমভাবে বলবে আর কি, হিন্দিতে কথা বলতে চাইবে। তো এটা তো আপনারা কিন্তু ঘরে বলেন বাংলা ভাষা, কিন্তু ও আপনি বাংলা ভাষায় বলবেন, ও হিন্দিতে বলতে চাইবে। তো এটা কেন? কারণ এটা তথ্যের চাইতে অধিক হওয়ার কারণ হচ্ছে এই যে এলএডির কারণে, ওর বন্ধুদের কাছ থেকে হিন্দি ভাষাটা শিখে গেছে বা অ্যাকোয়ার করে নিয়েছে। ওকে, তো তার কারণে ও কিন্তু বহিঃপ্রকাশ এটার করতে পারছে। তো এটা কিন্তু এলইডি এটার সঙ্গে যুক্ত। তো আমাদের জিজ্ঞেস করে যে কোনটা যুক্ত হয়নি, তো এটা তো হবে না, কারণ এটা যুক্ত আছে এলইডি। তো এলইডি যুক্ত না থাকা অপশন আমাদের বের করতে হবে, তার জন্য এটা ক্যান্সেল। 2 নম্বর বলছে কিভাবে শিশুরা তাদের প্রথম ভাষা শেখে, সেম একইভাবে এলইডির মাধ্যমে শুনে শুনে ওরা শিখতে পারে, গতিকে এটাও হবে না। এখন বলছে যে 4-5 বছরের একটি সংক্ষিপ্ত সময়কালে কিভাবে শিশুরা ভাষা শিক্ষণে সমর্থন হয়, এটাও কিন্তু এই এলইডির মাধ্যমে শুনে শুনে বাচ্চারা শিখে নেয়। তো এটাও হবে না, এটা এলইডি যুক্ত আছে। তো আমাদের এলইডি যেটা যুক্ত হয়নি সেটাই তো বের করতে হবে। তো 4 নম্বর অপশনটা দেখুন, কিভাবে শিশুরা অলংকৃত ভাষা শিখে। তো অলংকৃত ভাষা তো আমাদের লার্ন করতে হয়, তারপরে বাচ্চারা শিখে, গতিকে এটাই হবে আমাদের কারেক্ট আনসার। এটা কিন্তু এলইডি এটার সাথে যুক্ত নয়। ওকে, তো এলইডি যুক্ত না থাকার কারণে এটা যেহেতু শিখে শিখে শেখা হয়, তো এর কারণে এটাই হবে আমাদের কারেক্ট অপশন। তারপরে চলে যাই নেক্সট কোয়েশ্চনে। এই যে আপনারা দেখছেন 115 নম্বর কোয়েশ্চন, দ্বিতীয় ভাষা শিক্ষণে নিচের কোনটি ব্যাকরণ অনুবাদ পদ্ধতির বৈশিষ্ট্য নয় জিজ্ঞেস করেছে? গ্রামার ট্রান্সলেশন মেথড নয়। তো গ্রামার ট্রান্সলেশন মেথড কি? মানে আমরা যে ভাষা শিখব সেটি গ্রামারের মাধ্যমে ট্রান্সলেট করে করে শিখতে হয়। তো ভাষার ভূমিকার চাইতে ভাষা গঠনে অধিক গুরুত্ব দেওয়া। অবভিয়াসলি ভাষার গঠনে আমরা গুরুত্ব দিব, যেমন কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, এই বিষয়টি আমরা লক্ষ্য রাখবো। তারপর প্রথম ও দ্বিতীয় ভাষায় ব্যাকরণগত নিয়মের তুলনা করা। অবভিয়াসলি আমরা নিয়মগুলো কিন্তু তুলনা করব, যেমন ইংরেজিতে কিভাবে হয়, বা আমাদের দেখতে হবে যে আমাদের
হিন্দিতে বা বাংলা ভাষায় যে সময় আমরা বাক্য ব্যবহার করব কিভাবে, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আই প্লে ক্রিকেট। ক্রিকেট আমি যদি এটাকে হিন্দিতে লিখি তো मैं क्रिकेट क्रिकेट खेलता हूँ, খেলতা হুম। তো এইভাবে হয়ে যাবে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, আইটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট, প্লেটা হয়ে যাবে এখানে ভার্ব, আর ক্রিকেটটা হয়ে যাবে আমাদের অবজেক্ট ইংরেজির ক্ষেত্রে। আর আমরা যে সময় হিন্দিতে লিখলাম তখন এই যে মেটা হয়ে গেল সাবজেক্ট, ক্রিকেটটা ক্রিকেটটা কি হবে, ক্রিকেটটা হয়ে যাবে অবজেক্ট, আর খেলতা হুঁটা হয়ে যাবে আমাদের কি ভার্ব। তো এখানে দেখুন প্রথমে আমাদের সাবজেক্ট এলো, তারপর আমাদের ভার্ব এলো, তারপর আমাদের অবজেক্ট এলো। কিন্তু যে সময় আমরা হিন্দি লিখলাম তখন বা বললাম তখন আমাদের প্রথমে চলে এলো সাবজেক্ট। তো সাবজেক্ট তো ঠিক আছে, কিন্তু তারপরে ইংরেজিতে এলো ভার্ব, আর যে সময় আমি হিন্দি বললাম তখন হয়ে গেল অবজেক্ট 2 নম্বর পজিশনে। তো এরকম তুলনা করা হয় যে ইংরেজিতে কিন্তু চলে এলো দেখুন ভার্ব, আর হিন্দিতে চলে এলো অবজেক্ট, তারপরে আমাদের ইংরেজিতে চলে এলো অবজেক্ট আর হিন্দিতে চলে এলো ভার্ব। তো এইভাবে কিন্তু ডিফারেন্স থাকে। তো এইগুলো কিন্তু তুলনা করা হয় গ্রামার ট্রান্সলেশন মেথডে অবভিয়াসলি। তো এই অপশনটাও কিন্তু হবে না, কারণ এগুলো ব্যাকরণ অনুবাদ পদ্ধতির বৈশিষ্ট্য। ওকে, তারপর 3 নম্বর কি বলছে দেখো, দ্বিতীয় ভাষায় ব্যাকরণের নিয়মগুলির শিখন এবং অভ্যাস। অবভিয়াসলি এই যেমন সাবজেক্ট বার অবজেক্ট বা এইভাবে আরও নিয়ম আছে যেগুলো টেন্সের নিয়মগুলো আমাদের শিখতে হয় গ্রামার ট্রান্সলেশন মেথডে, তো তার কারণে আমাদের এটিও হবে না। আর 4 নম্বর বলছে যে দ্বিতীয় ভাষায় প্রত্যক্ষভাবে সংযোগ স্থাপন, মানে ডাইরেক্ট আমরা কমিউনিকেশন। তো এটা একটা ডাইরেক্ট মেথড আছে, ডাইরেক্ট আমরা যে ভাষায় কথা বলবো সেটি শিখে যাই। তো ডাইরেক্ট কমিউনিকেশনের কথা কিন্তু এখানে আসছে না গ্রামার ট্রান্সলেশন মেথডে, গতিকে এটাই কিন্তু বৈশিষ্ট্য নয়। আর এখানে বলছে যে তারপর দুটি ভাষায় ব্যাকরণের নিয়মের তুলনা করা। তো নিয়মের তুলনা করাটা ঠিক আছে, কিন্তু এই যে দ্বিতীয় ভাষায় প্রত্যক্ষভাবে সংযোগ স্থাপন এটি ঠিক নাই, গতিকে এই অপশনটা কিন্তু আমাদের ভুল দেওয়া আছে, গতিকে এটাই হবে আমাদের কারেক্ট আনসার। তারপরের কোয়েশ্চেনে চলে যাই। 116 নম্বর কোয়েশ্চেন দিয়েছে, যখন শিশুরা তার চারপাশের বস্তু, ঘটনা এবং সরাসরি যা দৃশ্যমান সে সম্পর্কে প্রশ্নের ক্ষেত্রে ভাষা ব্যবহার করে, তখন নিম্নে প্রদত্ত ভাষার কোন ব্যবহারটি অন্যান্যগুলোর চাইতে অধিক ব্যবহৃত হয়। কোনো শিশু দেখবেন 5-6 বছরের যদি থাকে আপনার ঘরে, তো ও কিন্তু প্রশ্ন করবে যে এটা কি, ওইটা কি, ওইটা কি, ওরকম প্রশ্ন করতে থাকবে। তো এইটা কিসের উদাহরণ, যেমন তথ্যবহুল না নিয়মিত না কল্পনাপ্রবণ না অনুসন্ধানমূলক। তো কি করতে চাইছে, ও অনুসন্ধান করতে চাইছে, গতিকে এটার কারেক্ট অপশন হবে অপশন নাম্বার 1। ওকে, এগুলো হবে না, কল্পনাপ্রবণ হবে না, নিয়মিত হবে না, তথ্যবহুল হবে না। 117 নম্বর, তারপর একজন শিক্ষিকা তার দেওয়া একটি অভিজ্ঞতা ভিত্তিক প্রশ্নের উত্তর ছাত্ররা কিভাবে দেবে এবং উত্তর লেখার সময় কিভাবে চিন্তা করবে সে সম্পর্কে তাদের প্রতিক্রিয়া জিজ্ঞাসা করলেন। এটা কিসের উদাহরণ, মানে প্রতিক্রিয়া জিজ্ঞেস করা বা অভিজ্ঞতা ভিত্তিক প্রশ্ন যদি জিজ্ঞেস করা হয় তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অধিসংখ্যা মেটা। এটা কি হবে, অধিসংখ্যা বিজ্ঞান না, অধিসংখ্যা বিজ্ঞান হবে না, তারপরে এটা অধিজ্ঞানাত্মক। ইয়েস, এটাই হবে এটা সঠিক উত্তর, অধিজ্ঞানাত্মক। মানে ওরা কি কি শিখেছে, কি কি দেখেছে, ওদের কতটুকু ওরা জিনিসটি বুঝতে পেরেছে, তো এটাই হবে ওদের সঠিক উত্তর, অধিজ্ঞানাত্মক বা মেটা কগনিশন। এটা থেকে কিন্তু প্রতিবার সিটেটে কোয়েশ্চন আসে। তারপরের কোয়েশ্চন আমরা দেখে নেব। 118, নিম্নে প্রদত্ত ক্রাসনের তথ্য প্রকল্প কোনটি ভাইগস্কির জেটপিডি এর সঙ্গে সম্পর্কিত। তো এটা ইনপুট হাইপোথিসিস বা তথ্য অন্তর্ভুক্তিকরণ প্রকল্পের সঙ্গে সম্পর্কিত। ওকে, এটা মনিটর হাইপোথিসিস হবে না, ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস হবে না, এফেক্টিভ ফিল্টার হাইপোথিসিসও হবে না, এটা ইনপুট হাইপোথিসিস। ইনপুট হাইপোথিসিস মানে কি আমি একটু যদি বলি, যেমন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা কি করতে পারি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাকোয়ার্ড করতে পারি, এইটার বিষয়ে উনি বলেন। ওকে, যেমন আমরা মাদার টাং তো অবভিয়াসলি আমরা যেমন এলএডির মাধ্যমে শিখে যাই, সেইভাবে ক্রেশন বলেছেন যে জেটপিডি বা যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এটার মাধ্যমে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজও অ্যাকোয়ার্ড করতে পারি, যদিও এরকম আমাদের জেটপিডি দেওয়া হয়। জেটপিডি মানে কি, মনে করেন এই স্তর আপনি জানেন, এতটুকু মনে করেন আপনি জানেন কোনো বস্তু, আর আপনার এই এতটুকু স্তর আপনার জানার মানে ইচ্ছা বা আপনি জানতে চাইছেন কিন্তু পারছেন না, তো কেউ যদি আপনাকে সাহায্য করে তো আপনি কি করতে পারবেন, এই এতটুকু জায়গাও জানতে পারবেন। তো এটাই হচ্ছে জেটপিডি।
ওকে, তো এটাকে এই যে এতটুকু জায়গা জানা, এটা যদি আপনাকে কেউ স্ক্যাফোল্ড করে, স্ক্যাফোল্ডিং বলে এটা, ঠিক আছে, স্ক্যাফোল্ডিং। তো স্ক্যাফোল্ডিং করা, এটি ক্রেশন কিন্তু ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলেছেন যে এটি কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজও আপনি অ্যাকোয়ার্ড করতে পারবেন কেউ যদি আপনাকে স্ক্যাফোল্ড করে। ওকে, তারপরের কোয়েশ্চন আমরা দেখে নেব। ওকে, এখন আমরা চলে এসেছি 119 নম্বর কোয়েশ্চনে। নিচের কোন দক্ষতাটি উপলব্ধিমূলক পঠন চিহ্ন হিসেবে বিবেচিত নয়? উপলব্ধিমূলক মানে কি? আমরা বুঝি এবং যেটি পাঠ করি। ওকে, বুঝে বুঝে পাঠ করা। তো এটা কোনটা দক্ষতাটি বিবেচিত নয় বলেছে, কোন দক্ষতাটি? তো এখন দেখে নেব আমরা। এখন পর্যন্ত পঠিত পাঠের মনোগত সংযোগীকরণ। তো এটি ঠিক আছে, কারণ আমরা একটা যে কোনো পাঠকে মনোযোগ দিয়ে কমিউনিকেশন করলে তো আমরা বুঝতে পারবো যে এটি এই বিষয়ে আমি শিখে গেছি। কোনো বিষয়ে পাঠ করলাম এবং আরেকজনকে যদি আমরা বলতে পারি যে এই বিষয়ের কি কি আমরা শিখলাম, তাহলে তো এটা শেখা হয়ে যাবে। তো আমাদের নয় বলেছে, গতিকে হবে না, এটা তো ঠিক আছে। তারপর বলছে যে 3 নম্বর, পরবর্তী বিষয়ের অনুমান করা। অবভিয়াসলি আমরা যদি একটা গল্প পড়লাম, তো পরে যদি বুঝতে পারি যে এরপরে এই ঘটনা হবে, বা একটা অনুমান করতে পারি যে এরপরে এটি হতে পারে, তো এটাও কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা বুঝে বুঝে পড়তে পেরেছি। তারপর 4 নম্বর বলেছে ঘটনা অথবা ধারণার ক্রম সুসংগঠিত এবং মূল্যায়িত করা। মানে কি, অনেক সময় দেখবে ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে ছবিগুলো এরকম করে কয়েকটা ছবি দেওয়া হয় এবং গল্প লেখা থাকে সাইডে সাইডে, যেমন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এইভাবে করে দেওয়া থাকে, এবং বলে যে পরে করে আপনারা মিলিয়ে দেখুন কোনটা কখন হবে। যেমন এই যে ঘটনা, তারপরে যেমন 4 নম্বরেরটা হবে, তারপরে যেমন 2 নম্বরেরটা হবে, তারপরে যেমন হবে এই গল্পর সঙ্গে সংযোগ করবে যেমন 3 নম্বর। তো এইভাবে কিন্তু গল্প পড়ে বোঝা যায় বা ছবি দেখে অনুমান করা যায়। তো ঘটনা বা ধারণার ক্রম সুসংগঠিত এবং মূল্যায়ন করতে পারলে কিন্তু আপনি উপলব্ধিমূলকভাবে পাঠটি বুঝতে পেরেছেন বা শিখে গেছেন। তো এটাও ঠিক আছে। তো আমাদের নয় বলেছে যেহেতু, তো এটা হবে অপশন নাম্বার 2। যেমন স্বতন্ত্র অক্ষর বা বর্ণের উপর গুরুত্ব প্রদান। আমরা কোনো অক্ষর বা বর্ণের উপর গুরুত্ব প্রদান করব না, আমরা সমস্ত বিষয়টি বোঝার চেষ্টা করব। ওকে, তারপরে আমরা চলে যাই নেক্সট কোয়েশ্চন এবং লাস্ট কোয়েশ্চন আজকের। এই 120 নম্বর কোয়েশ্চন কি বলেছে দেখো। 120 নম্বরের কোয়েশ্চন বলেছে আমাদের যে মনুষ্য ব্যবহৃত ভাষার কোন বৈশিষ্ট্যটির জন্য সেই বস্তুগুলি সম্পর্কে মানুষের কথা বলতে পারে যেগুলি নিকটবর্তী সময় এবং স্থানে উপস্থিত নয়। মানে মনে করেন আমরা এখন এই ভিডিও লেকচারটি দেখছি। ওকে, তো আমরা যে এই ভিডিও লেকচারটি দেখে দেখে আমরা শিখছি, কিন্তু আমাদের অনেকের মস্তিষ্ক আছে যে আমরা এই ভিডিওটি দেখার পর কি করব, মানে পরের কথা চিন্তা করছি। কেউ চিন্তা করছি যে আজকে আমি এর আগে কি কি করলাম আজকে সারা দিনের মধ্যে। আমাদের কিন্তু এই ভিডিও দেখার দিকে ভিডিও দেখছি, আবার পরের বিষয়েও চিন্তা করছি বা আগের বিষয়েও চিন্তা করছি। তো এই আগের বিষয় বা পরের বিষয়ে চিন্তা করাকে বলা হয় স্থানচ্যুতি বা ডিসপ্লেসমেন্ট। মানে আমরা এক জায়গায় নেই আর কি, এক জায়গায় আমাদের মস্তিষ্ক থাকছে না, অন্যান্য বিষয়ে চিন্তা করছে, তো এটাকে বলে ডিসপ্লেসমেন্ট। ওকে, তো আজকে এই ছিল আমাদের টোটাল 15টি কোয়েশ্চন। তো আপনাদের ক্লাসটি কেমন লাগলো? যদি ভালো লাগে তো অবশ্যই বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর আমরা এইভাবে প্রিভিয়াস ইয়ারগুলো করব। তো সিটেট কিন্তু এক্সাম ক্র্যাক করতে গেলে আপনাদের এই প্রিভিয়াস ইয়ারের ভিডিওগুলো খুবই উপকার করবে। তো থ্যাংক ইউ, অল দ্য ভেরি বেস্ট।